সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দয়ায় আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমাদের আর্থিক বিবরণী ধারাবাহিক ক্লাস। আজকে আমাদের অষ্টম ক্লাস। তো আমরা ক্লাস শুরু করছি আর্থিক বিবরণী কুমিল্লা বোর্ড 2025। সো বরাবরের মতো আমাদের প্রথম কাজ হচ্ছে ভালোভাবে চুলছেলা বিশ্লেষণ করা, রিয়ামিল এবং সমন্বয়গুলো সুন্দর মতো পড়ে দাগ দেওয়া। তো আমরা পড়ি প্রথমে মজুত পণ্য 1/1/2024 1/1 অর্থাৎ বছরের শুরুতে যতটুকু পণ্য নিয়ে ব্যবসা আরম্ভ করছে সেটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। আর প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে একটি কি হিসাব? ব্যয় হিসাব। প্রত্যক্ষ ব্যয় নির্ণয়ে যাবে। নগদ তহবিল এটি একটি সম্পদ হিসাব, চলতি সম্পদ। প্রদায়ের নোট একটি চলতি দায় হিসাব। প্রাপ্য হিসাব কেমন হিসাব? একটি চলতি সম্পদ হিসাব। কলকবজা কেমন হিসাব? স্থায়ী সম্পদ। তারপর প্রদায় হিসাব চলতি দায়। 10% ঋণ, এই পুরাটা এন্ট্রি একবার রেয়ামিল, এই 30,000 টাকা রেয়ামিলের আইটেম একবার যাবে। এটা হচ্ছে কোথায় যাবে? দীর্ঘমেয়াদী দায়ে যাবে। আবার দেখো এই 10% কারণে এটার মধ্যে একটা সুদ আছে। এই সুদটা হচ্ছে রেয়ামিলের মধ্যে গুপ্ত সমন্বয়। এর কাজ হবে আবার দুইবার। ঋণের সুদ হচ্ছে একটি কি হিসাব? ঋণের সুদ হচ্ছে একটি অপরিচালন ব্যয় হিসাব। এই অপরিচালন ব্যয়টা, ঋণের সুদটা এখনো পেমেন্ট করা হয়নি, পেড করা হয়নি। তো সুদ হচ্ছে ব্যয়, ব্যয় যদি বকেয়া থাকে সেটা হচ্ছে চলতি দায়ে যাবে। তো এই সুদটা আরেকবার কোথায় যাবে? চলতি দায়ে যাবে। তাহলে সুদ সংক্রান্ত কাজ এই দুইবার, আর রেয়ামিলের এই আইটেমটা হবে একবার। 1/7/2024, তাহলে বছরের ঠিক মাঝখানে, তাহলে 6 মাস পরে গিয়ে লোন করেছে। তার মানে লোন করছে কোথায়? বছরের ঠিক মাঝখানে। তার মানে 6 মাসের সুদ হবে। তাহলে 30,000 টাকা ইন্টু হচ্ছে 10%। 10% করলে কত হয়? 3,000 টাকা। 3,000 টাকা হচ্ছে এক বছরের সুদ। এটাকে 2 দিয়ে ভাগ করলে অর্ধ বছরের সুদ হচ্ছে কত টাকা? 1500 টাকা। ওকে। উত্তোলন। উত্তোলন হচ্ছে কি করতে হয়? মূলধন থেকে বিয়োগ করতে হয়। প্রতি মালিকানা সত্ত্ব, প্রতি মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বকে হ্রাস করবে প্রতি মালিকানা সত্ত্ব, অর্থাৎ মূলধন থেকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। সো মূলধন থেকে এটা আমরা বিয়োগ করব। পণ্য ক্রয় হচ্ছে একটি কি হিসাব? ব্যয় হিসাব। কেমন ব্যয়? প্রত্যক্ষ ব্যয়। পণ্য বিক্রয় একটি আয় হিসাব। এটি হলো আয় হিসাব, প্রত্যক্ষ আয়। শিক্ষানবিশ ইসলামের 3 বছরের জন্য আমরা আর্থিক আয় বিবরণী প্রস্তুত করি 1 বছরের জন্য। সো শিক্ষানবিশ ইসলামী আমাদের আয়টা বিশদ আয় বিবরণীতে 1 বছর আয় দেখাবো, আর 2 বছরের একটা অগ্রিম থাকবে। আয় অগ্রিম থাকলে কোথায় যাবে? চলতি দায়। তাহলে শিক্ষানবিশ ইসলামী যায় কোথায়? অগ্রিম আয়। আর 2 বছরের যেটা অগ্রিম পেলাম সেটা যাবে কোথায়? চলতি দায়। সো 12,000 টাকাকে 3 দিয়ে ভাগ করলে 1 বছর কত হবে? 4,000। সো 2 বছর কত হবে? 8,000। তাহলে 8,000 টাকা হচ্ছে অগ্রিম। 8,000 টাকা কি বলতো? অগ্রিম। 8,000 টাকা যাবে চলতি দায়, আর 4,000 টাকা যাবে অপরিচালন আয়। তো শিক্ষানবিশ ইসলামীর সাথে দাগ দিলাম কেন? এটার মধ্যে কি গুপ্ত রেয়ামিলের মধ্যে গুপ্ত সমন্বয় আছে, বা গুপ্ত রেয়ামিল না, এই গুপ্ত সমন্বয় আছে রেয়ামিলের মধ্যে। ভাড়া, ভাড়া হচ্ছে একটি পরিচালন ব্যয়। মজুরি হচ্ছে, মজুরি হচ্ছে একটি ব্যয় হিসাব। কেমন ব্যয়? প্রত্যক্ষ ব্যয়। বিজ্ঞাপন হচ্ছে একটি কি হিসাব? ব্যয় হিসাব। কেমন ব্যয়? পরিচালন ব্যয়। এই ছিল আমাদের রেয়ামিল। এখন আমরা সমন্বয়গুলো পড়ব। দেখো সমন্বয়গুলো পড়ে আমরা হচ্ছে দাগ দিব। সমাপনী মজুদ পণ্য কত টাকা? 26,500 টাকা। এর মধ্যে বলেছে কি? এর মধ্যে মানে সমাপনী মজুদের মধ্যে অন্তর্ভুক্ত আছে কত টাকা? 1,500 টাকা অব্যবহৃত সাপ্লাইস। সো অব্যবহৃত সাপ্লাইস, এটা সাপ্লাইস থেকে বিয়োগ করতে হয়। তো সমাপনী মজুদ পণ্য থেকে আমাদের প্রথমে কি করতে হবে? সমাপনী মজুদ পণ্য থেকে 1,500 টাকা বিয়োগ করতে হবে, এবং সাপ্লাইজের সাথে আমরা দাগ দিব। এটা সাপ্লাইজের সাথেও দাগ কাজ হবে। সাপ্লাইজ কি আছে? সাপ্লাইজ নাই। সাপ্লাইজ যদি না থাকে আমরা দেখব বিবিধ খরচ আছে কিনা। সাপ্লাইজ না থাকলে আমরা কি দেখব? বিবিধ খরচ আছে কিনা। বিবিধ খরচও নাই। সো সাপ্লাইজ থাকলে সাপ্লাইজ থেকে বিয়োগ যেত, আর যদি বিবিধ খরচ থাকতো, সাপ্লাইজ না থাকলে বিবিধ খরচ, তাহলে বিবিধ খরচ থেকে আমরা কি করতাম? বিয়োগ করতাম। সুতরাং কোনোটিই নাই। তাহলে না থাকলে অব্যবহৃত সাপ্লাইজটা আরেকবার কোথায় যাবে? অব্যবহৃত সাপ্লাইজটা আরেকবার যাবে হচ্ছে চলতি সম্পদে। ওকে, অব্যবহৃত সাপ্লাইজটা আরেকবার কোথায় যাবে? চলতি সম্পদে যাবে। তো অব্যবহৃত সাপ্লাইজটা আরেকবার চলতি সম্পদে যাবে। আর সাপ্লাইজ থেকে এই 1,500 টাকা আবার কি করতাম? বিয়োগ করতাম। সাপ্লাইজ না থাকলে বিবিধ খরচ থেকে বিয়োগ করতাম, কোনোটিই নেই। আচ্ছা, এবার আসি বিজ্ঞাপনের উদ্দেশ্যে 1,500 টাকা পণ্য
বিজ্ঞাপনের উদ্দেশ্যে 1500 টাকা বিনামূল্যে ভোক্তাদের মধ্যে বিতরণ করা হয়েছে, যা এখন হিসাবভুক্ত হয়নি। তাহলে পণ্য বিনামূল্যে বিতরণ, পণ্য বিতরণ এটাকে জাবেদা করলে কি হয়, বিজ্ঞাপন হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট। তার মানে ক্রয় থেকে এটাকে বিয়োগ করতে হবে এবং বিজ্ঞাপনের সাথে কি করতে হবে, যোগ করতে হবে, কারণ বিজ্ঞাপন হচ্ছে একটি ব্যয় হিসাব। কোন জাবেদার কোন পাশে আছে, ডেবিট পাশে। ডেবিট দ্বারা কি হয়, বাড়ে, আর ক্রয় হচ্ছে একটি ব্যয় হিসাব, ক্রেডিট দ্বারা কি হয়, কমে। এর জন্য আমরা কি করতে হবে, ক্রয় ক্রেডিট করতে হবে। একটা কথা বারবার বলি, প্রতিষ্ঠান থেকে পণ্য যদি চলে যায়, একটি পণ্য আমরা ক্রয় করি, সেটা উদ্দেশ্য হচ্ছে লাভে বিক্রি করা। সো এই লাভে বিক্রি করা ছাড়া অন্য কোনোভাবে প্রতিষ্ঠান থেকে পণ্য কমে গেলে, যেমন বিনামূল্যে পণ্য বিতরণের ফলে পণ্য কমে যায়, আগুনে বিনষ্ট পণ্যের ফলে কমে যায়, এর ফলে কি করতে হবে, ক্রয় ক্রেডিট করতে হবে। তাই ক্রয় ক্রেডিট কখন হয়, প্রতিষ্ঠান থেকে পণ্য কমে গেলে, ঠিক আছে, লাভ ছাড়া পণ্য বিক্রি অন্যভাবে কমে গেলেই ক্রয় থেকে বিয়োগ করতে হবে। তাহলে এটা দাগ হবে কার সাথে, বিজ্ঞাপনের সাথে দাগ দিতে হবে। এই যে বিজ্ঞাপনের সাথে এটা দাগ হবে এবং ক্রয়ের সাথে, অর্থাৎ ক্রয় থেকে এটা কি হবে, বিয়োগ যাবে। এরপরে আসি, মালিক কর্তৃক 5000 টাকা মূল্যের পণ্য উত্তোলন করা হয়েছে, হিসাবভুক্ত হয়নি। মালিক কর্তৃক পণ্য উত্তোলন, পণ্য উত্তোলনে যাবে নাকি, উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। মালিক পণ্য ক্রয়ের ফলে প্রতিষ্ঠান থেকে পণ্য কমে গেছে, আর প্রতিষ্ঠান থেকে পণ্য কমে গেলে ক্রয় ক্রেডিট করতে হয়। সো ক্রয় থেকে এটা একবার বিয়োগ হবে এবং উত্তোলনের সঙ্গে কি করবা, যোগ করবা। তাহলে আমরা রেওয়া মিলে দাগ দিই, উত্তোলনের সাথে দাগ দিলাম এবং ক্রয়ের সাথে আর একটা দাগ দিলাম, আগে একটা দাগ ছিল। এরপর আসি, মজুরি বকেয়া আছে কত, মজুরি বকেয়া আছে কত, 3500 টাকা। সো মজুরি বকেয়া, মজুরির সাথে আমরা কি করব, বকেয়া মজুরির সাথে একবার দাগ দিব, আর একবার কোথায় যাবে, চলতি দায়ে যাবে। এই ছিল আমাদের সমন্বয় রেওয়ামিল। এখন আমাদের কি করতে বলেছে সেটা দেখতে হবে। কতে বিলম্বিত বিজ্ঞাপন নির্ণয় করো, খতে হচ্ছে মোট মুনাফা বা মোট ক্ষতি, আর গতে হচ্ছে দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। তো বরাবরের মতো আমরা যেভাবে আমরা অঙ্ক করি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়বো, একবারই ক খ গ শেষ হবে। মজুত পণ্য কত টাকা, ব্যয় হিসাব। সো আমাদের মোট লাভ বা মোট ক্ষতি নির্ণয় করতে বলছে কতে। সো বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করতে হয়। সো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ে এটি আসবে। তাহলে আমাদের খ নম্বরে যদি আসি, খ নম্বরে মোট লাভ বা মোট ক্ষতি নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমাদের প্রথমে কি আসবে, বিক্রয়। বিক্রয়, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে বিক্রয় কত আছে এটা আমরা দেখব। বিক্রয়ের সাথে দাগ আছে, দেখো বিক্রয় আছে 2,80,000 টাকা এবং বিক্রয়ের সাথে কি আছে, দাগ আছে। তাহলে আমরা একটু লিখি 2,80,000। দাগ থাকার কারণে আমি 2 নাম্বার ঘরে টাকা লিখলাম, যদি দাগ না থাকতো তাহলে 3 নাম্বার ঘরে লিখতাম। দেখি বিক্রয় রিলেটেড কথা কোথায় আছে। আচ্ছা, পণ্য বিক্রয় 2 লক্ষ। আচ্ছা, পণ্য বিক্রয়ের সাথে কোনো দাগ নেই, সরি, এই দুটো দাগ হচ্ছে ক্রয়ের সাথে আছে। সো কোনো দাগ না থাকার কারণে 2,80,000 টাকা আমরা সরাসরি তৃতীয় ঘরে নিই, 2,80,000 টাকা। সো বিক্রয় থেকে আমাদের বিয়োগ করতে হবে কি, বাদ হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের বাদ বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয় আমরা বের করার জন্য প্রথমে আমাদের কি দরকার, প্রারম্ভিক মজুদ দরকার। কি দরকার, প্রারম্ভিক মজুদ। আমাদের সেই প্রারম্ভিক মজুদ কত আছে, 20,000 টাকা। সো প্রারম্ভিক মজুদ আমরা বিক্রিত পণ্যের ব্যয় লিখবো 20,000 টাকা, লিখবো 2 নাম্বার কলাম, 20,000 টাকা। আচ্ছা, তাহলে এটার কাজ শেষ। এবার সে নগদ তহবিল। নগদ তহবিল কোথায় যাবে, চলতি সম্পদ। যেহেতু আমাদের L+O নির্ণয় করতে বলেছে, তার মানে এটি আসবে না, নগদ তহবিল আসবে না। এরপর আসি প্রদেয় নোট। প্রদেয় নোট হচ্ছে একটি কি হিসাব, প্রদেয় নোট হচ্ছে একটি চলতি দায় হিসাব। হ্যাঁ, আমাদের দায় গতে আমাদের দায় নির্ণয় করতে বলছে, তার মানে এটি আসবে।
তাহলে আর্থিক অবস্থার বিবরণী দায় ও মালিকানা সত্ত্ব আমাদের নির্ণয় করতে হবে দায় ও মালিকানা সত্ত্ব। তাহলে প্রথমেই ফার্স্ট পেপারে আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে প্রথমে লিখতে হয় চলতি দায়। চলতি দায়ে আমাদের কি আছে? প্রদেয় নোট আছে। প্রদেয় নোট কত টাকা পেলাম? প্রদেয় নোট হচ্ছে 20,000 টাকা, কোনো দাগ নেই, 20,000 টাকা। প্রদেয় নোট হচ্ছে 20,000 টাকা। এরপর প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব যাবে চলতি সম্পদ, আমাদের সম্পদ নির্ণয় করতে বলেনি, বা কল কবজার সম্পদ নির্ণয় করতে বলেনি। প্রদেয় হিসাব 19,000, এটি দায়ে যাবে। প্রদেয় হিসাব 19,000 টাকা। প্রদেয় হিসাব চলতি দায়। প্রদেয় হিসাব কত? 19,000 টাকা চলতি দায়। আচ্ছা গেল 10% ঋণ 30,000 টাকা। তো 10% ঋণ কি দীর্ঘমেয়াদী দায়? কত টাকা? 30,000 টাকা দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায় 10% ঋণ। কত টাকা দেখলাম? 10% ঋণ, 10% হচ্ছে 30,000 টাকা। 3 নাম্বার কলামে লিখবো, কারণ এই আইটেমের মধ্যে দীর্ঘমেয়াদী দায় এই শিরোনামের মধ্যে একটা আইটেমই থাকে 10% ঋণ। এখন আসো এই ঋণের সুদটা হচ্ছে একটি অপরিচালন ব্যয় যাবে। আমরা ঋণের সুদ নির্ণয় করেছিলাম কত টাকা? ঋণের সুদ নির্ণয় করেছিলাম 1500 টাকা। 1500 টাকা কোথায় যাবে? অপরিচালন। 1500 টাকা যাবে অপরিচালন ব্যয়ের মধ্যে। কিন্তু দেখো অঙ্কে আমাদের কতটুকু করতে বলছে? শুধু মোট মুনাফা অথবা ক্ষতি নির্ণয় করতে বলছে, অর্থাৎ বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। আমার অঙ্ক শেষ। তার মানে পরিচালন অপরিচালন এইগুলো নির্ণয় করতে বলেনি, সুতরাং এটা আসবে না। তবে এই অপরিচালন এই সুদটা, ঋণের সুদটা হচ্ছে ব্যয়, এই ব্যয়টা বকেয়া আছে, বকেয়া থাকলে কি হবে? চলতি দায়ে যাবে। তো তাহলে ঋণের সুদ এটা চলতি দায়ে যাবে 1500 টাকা। 1,500 টাকা ঋণের বকেয়া সুদ হচ্ছে 1500 টাকা। তাহলে এই পর্যন্ত আমাদের ওকে। উত্তোলন কি করতে হবে? মূলধন থেকে বিয়োগ করতে হবে। মূলধন কত টাকা? 1 লক্ষ টাকা। মূলধন কোথায় যায় বলতো? মালিকানা আর্থিক অবস্থার বিবরণীতে। আর্থিক অবস্থার বিবরণীতে মালিকানা সত্ত্বের শুরুতে আমরা কি লিখবো? মূলধন কত টাকা? 1 লক্ষ টাকা। মূলধন হচ্ছে কত? 1 লক্ষ। এই 1 লক্ষ থেকে মূলধনের সাথে নিট লাভ যোগ করতে হবে। আমাদের কি নিট লাভ অঙ্কে দিয়ে দিছে? হ্যাঁ দেখো, নিট লাভ প্রতিষ্ঠানে কত দিছে? এই যে নিট মুনাফা 72,000 টাকা ধরে নিট মুনাফা কি করতে হয়? মূলধনের সাথে যোগ করতে হয়। নিট পুঁজি থাকলে বিয়োগ করতে হয়। তাহলে 72,000 টাকা নিট মুনাফা যোগ করতে হয়। 72,000 টাকা ধরে নিট মুনাফা। আমরা কিন্তু নিট মুনাফাটা ক্যালকুলেশন করিনি, কোথায় ছিল? প্রশ্নে প্রদত্ত, তাই আমরা সাইডে লিখে দেব প্রশ্নে প্রদত্ত ছিল 72,000 টাকা। সো মূলধনের সাথে নিট মুনাফার যোগ। এবার আমরা কি করব? উত্তোলন বিয়োগ করব। তো উত্তোলন কত আছে দেখো, উত্তোলনের সাথে দাগ আছে, দেখো এই যে উত্তোলনের সাথে দাগ আছে। উত্তোলন কত? 20,000 টাকা। উত্তোলন হচ্ছে কত টাকা? 20,000 টাকা। আচ্ছা, আমরা চাইলে এটা যোগফলটা নামাতে পারি 1,72,000 টাকা। এর সাথে উত্তোলনের সাথে আরো কিছু কথা আছে, দেখো সমন্বয়ে কি বলছে? সমন্বয়ে বলেছে দেখো, বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিজ্ঞাপনটা গেল সমপরিমাণ সাপ্লাইস, মালিক কর্তৃক 5,000 টাকা পণ্য উত্তোলন। এই যে উত্তোলনের সাথে এই 5,000 টাকা কি হবে? যোগ হবে। এটা জাবেদা করলে কি হয়? উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট। উত্তোলন একটা কেমন আইটেম? ডেবিট আইটেম। জাবেদা করলেও ডেবিট, তাহলে বেড়ে গেছে, বেড়ে গেলে উত্তোলনের সাথে যোগ করতে হবে। তো এই 5,000 টাকা আমরা উত্তোলনের সাথে কি করব? যোগ করব। তাহলে 20 যোগ 5 25। আমরা এখানে আরেকবার লিখতে পারি, অথবা এখানে এখানে এইভাবে লিখে রাখতাম 20 যোগ 5 সমান কত? 25,000 টাকা। তুমি চাইলে এখানেও লিখে দিতে পারো, অথবা আলাদা আলাদা করলে লিখলেও সমস্যা নাই। সো এখানে হচ্ছে 25,000 টাকা হচ্ছে উত্তোলন। কেমন? তাহলে আমাদের উত্তোলনের কাজ শেষ, মূলধন শেষ। পণ্য ক্রয়
1,76,000 টাকা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ে যাবে এবং এর সাথে দুইটা দাগ আছে, দুইটা দাগ আছে। তাহলে আমরা এখানে লিখবো ক্রয়। ক্রয় কত পেলাম? ক্রয় পেলাম হচ্ছে 1,76,000 টাকা। 1,76,000 টাকা 1 নাম্বার ঘরে লিখলাম। কেন? এর সাথে দুইটা দাগ আছে, তার মানে এর সাথে সমন্বয় আছে। দেখো সমন্বয় নাম্বার, সমন্বয় কি বলছে দেখো, 2 নাম্বার সমন্বয় বিজ্ঞাপন ডেবিট ক্রয় ক্রেডিট, বিনামূল্যে পণ্য বিতরণ। তাহলে এটা ক্রয় থেকে বিয়োগ করতে হবে 1500। আবার এখানে ক্রয়ের একবার ক্রেডিট আছে কত টাকা? 5,000 টাকা। সো দুইবার বিয়োগ করতে হবে, একবার 1500 আর একবার কত? 5,000। তো মোট হচ্ছে 6,500 টাকা বিয়োগ করতে হবে। সো দুইবার বিয়োগ করতে হবে। একবার হচ্ছে বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণ। আরেকবার কি বিয়োগ করতে হবে? বিনামূল্যে পণ্য বিতরণ। আরেকবার হচ্ছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন, মালিক কর্তৃক পণ্য উত্তোলন। সো এই ছিল দুইটা দাগ, তার মানে দুইটা কাজ ছিল। তাহলে 76,000 টাকা বাদ দিলে 70 থেকে 500 বাদ দিলে 1,69,500। 1,69,500 হচ্ছে নিট ক্রয়, নিট ক্রয়। ওকে, এরপরে আমরা ক্রয় ওকে, বিক্রয় ওকে। এরপর শিক্ষানবিশ ইসলামী যাবে কোথায়? অপরিচালন। অপরিচালন আয়ে যাবে, কিন্তু আমাদের অপরিচালন আয় পর্যন্ত নির্ণয় করতে বলেনি, শুধু মোট ক্ষতি। সো মোট ক্ষতি থাকলে অপরিচালন আয় লাগে না। কিন্তু আর একটা এর অংশটা চলতি দায়ে যাবে। চলতি দায়ে যাবে কত? 2 বছরেরটা। 2 বছরে হচ্ছে দেখো 3 বছরের মধ্যে 1 বছরেরটা হচ্ছে চলতি বছরের আয় এবং 2 বছরেরটা হচ্ছে চলতি দায়। তো 2 বছরে কত? 8,000 টাকা। 8,000 টাকা যাবে চলতি দায়। 8,000 টাকা যাবে চলতি দায়। তাহলে এটা কি? অগ্রিম শিক্ষানবিশ সেলামি, অগ্রিম শিক্ষানবিশ সেলামি। অগ্রিম শিক্ষানবিশ সেলামি হচ্ছে চলতি দায়। গেল। এবার ভাড়া হচ্ছে ব্যয়। ভাড়া কেমন ব্যয়? পরিচালন ব্যয়। আমাদের এখানে লাগবে না, কারণ বলিনি। মজুরি যাবে প্রত্যক্ষ ব্যয় 16,500। মজুরির সাথে কি আছে? দাগ আছে। মজুরির সাথে কি আছে বলো? দাগ আছে। 3,500। দেখো 16,500 আর 3,500, 16,500 আর 3,500। মজুরির সাথে দাগ আছে, তাই আমরা কোন কলামে লিখলাম? প্রথম কলামে। মজুরি কত আছে? 16,500। এর সাথে কি করতে হবে? বকেয়া মজুরি যোগ করতে হবে। তাহলে টোটাল মজুরি হবে 16 আর 3 19, 19 আর 1 20। তাহলে 20,000 টাকা হচ্ছে মোট মজুরি ব্যয়। এখন এই বকেয়া যতটুকু মজুরি আছে, ব্যয় বকেয়া থাকলে সেটা কোথায় যায়? চলতি দায়ে যায়। তাই 3,500 টাকা আর একবার দায়ে লিখতে হবে। 3,500 বকেয়া মজুরি, বকেয়া মজুরি 3,500। তো মজুরি কাজ শেষ। এবার আসে বিজ্ঞাপন। বিজ্ঞাপনের সাথে দাগ আছে এবং ক নাম্বারে বিজ্ঞাপন রিলেটেড বিলম্বিত বিজ্ঞাপন নির্ণয় করতে বলেছে। সো আমরা ক নাম্বারে চলে যাব। 38,500। ক নাম্বার 38,500 বিজ্ঞাপন। বিজ্ঞাপন কত আছে? 38,500। এবার এই রিলেটেড সমন্বয় আছে। দেখো সমন্বয় বলেছে বিজ্ঞাপনের 1500 টাকা বিনামূল্যে ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ। মানে বিনামূল্যে পণ্য বিতরণ মানে কি? বিজ্ঞাপনের সাথে এটা যোগ করতে হবে। কত টাকা যোগ করবা? 1500 টাকা। তাহলে আগে যোগ করে নাও, 1500 টাকা আগে যোগ করে নাও। তাহলে কত হয়? 8 × 39 40,000, 40,000 টাকা যোগ বিনামূল্যে পণ্য বিতরণ। তাহলে মোট বিজ্ঞাপন কত? 40,000। এখন এই 40,000-এর মধ্যে থেকে দেখো বিজ্ঞাপনের মধ্যে দুটি অংশ থাকে, ভালোভাবে বুঝে নাও। বিজ্ঞাপনের মধ্যে দুটি অংশ থাকে। কি কি? একটা হচ্ছে খরচ। এই খরচটাকে আমরা ডাকি বিজ্ঞাপন অবলোপন নামে। অবলোপন নামে। এটা হচ্ছে পরিচালন ব্যয়। এটা কি ব্যয় বলো? পরিচালন ব্যয়। তাহলে বিজ্ঞাপন খরচ, যে অংশ বিজ্ঞাপন অবলোপন করতে হবে সেটা হচ্ছে পরিচালন ব্যয়। তাহলে বিজ্ঞাপনের খরচ অংশটার নাম কি? খরচ অংশের নাম হচ্ছে অবলোপন। এটা কোথায় যাবে? পরিচালন ব্যয়। আর একটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন, বিবি।
বিলম্বিত বিজ্ঞাপন। সো বিলম্বিত বিজ্ঞাপন হচ্ছে সম্পত্তি, এটা হচ্ছে কেমন সম্পত্তি? অন্যান্য ব্যয় বা অসমন্বিত ব্যয়, বা হচ্ছে আমরা ভুয়া সম্পত্তি। ভুয়া সম্পত্তির আরো নাম কি কি? অন্যান্য ব্যয়, অসমন্বিত ব্যয় বা ভুয়া সম্পত্তি। সো এটা দুটো অংশ, ওকে। তো এখন এই 40,000 টাকার মধ্যে থেকে একটা অংশ অবলোপন করবে, একটা অংশ বিলম্বিত করবে। তো এখন টোটাল বিজ্ঞাপন দাঁড়ালো কত? টোটাল বিজ্ঞাপন হচ্ছে 40,000 টাকা। সমন্বয় কি বলছে দেখো, সমন্বয় বলছে মোট বিজ্ঞাপন কত? 40, 5/2 অংশ অবলোপন করতে হবে। তাহলে আমরা মোট বিজ্ঞাপন হচ্ছে 40, এই 40,000 টাকার মোট বিজ্ঞাপন হচ্ছে 40, 5/2 ভাগ, তাই না? 5/2 কয় ভাগ? 2 ভাগ। 5/2 ভাগকে কি করতে বলছে? অবলোপন করতে বলছে। তাহলে 5/2 ভাগ যেটা হবে সেটা হচ্ছে অবলোপন। 5 দিয়ে 40 কাটলে কত? 8, 8 দুগুণে কত? 16। তাহলে 16,000 টাকা হচ্ছে বিজ্ঞাপন অবলোপন। তাহলে বিজ্ঞাপন অবলোপন কত? 16,000 টাকা। সো বিজ্ঞাপন অবলোপন হচ্ছে 16,000। সো টোটাল বিজ্ঞাপন কত? 40,000। মোট বিজ্ঞাপন ছিল কত? মোট বিজ্ঞাপন ছিল 40,000 মাইনাস অবলোপন। অবলোপনটুক বাদ দিলে অবলোপন কতটুক? 16,000। তাহলে 16,000 টাকা যদি অবলোপন হয় তাহলে ইকুয়ালস টু বিলম্বিত বিজ্ঞাপন সমান বিলম্বিত বিজ্ঞাপন বিবি। তাহলে দেখো 40,000 টাকা হলো মোট বিজ্ঞাপন, এর মধ্যে থেকে 16,000 টাকা বিয়োগ করে দিব, তাহলে অবলোপন বাদ, তাহলে কি পাওয়া যাবে? বিলম্বিত বিজ্ঞাপন। তাহলে 40 থেকে 16 বাদ দিলে, 40 থেকে 10 বাদ দিলে 30, 30 থেকে 6 বাদ দিলে 24,000। তাহলে 24,000 টাকা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। ক্লিয়ার? সো বিলম্বিত বিজ্ঞাপন বের করার জন্য আগে হচ্ছে মোট বিজ্ঞাপন বের করতে হবে, বিজ্ঞাপনের সাথে যোগ বিয়োগ করতে হবে। দেন অঙ্কে বলেছে 5/2 ভাগ অবলোপন করো। তাহলে মোট বিজ্ঞাপন হলো 40,000, তাকে 5 দিয়ে ভাগ করব, 2 দিয়ে গুণ করব, তাহলে 2 ভাগ হচ্ছে অবলোপন। তাহলে মোট বিজ্ঞাপন কত? 40, অবলোপন কত? 16,000। তাহলে মোট থেকে যদি এই বিজ্ঞাপন, মোটের মধ্যে দুটি অংশ থাকে, বলো মোট বিজ্ঞাপনের মধ্যে কয়টি অংশ থাকে? দুটি। একটা হলো অবলোপন খরচ আর একটা হলো বিলম্বিত বিজ্ঞাপন। সো বিজ্ঞাপন, মোট বিজ্ঞাপনের মধ্যে কয়টা অংশ? দুইটা অংশ, একটা হচ্ছে অবলোপন আর একটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। মোট বিজ্ঞাপন কত? 40, মোট থেকে অবলোপন খরচ বাদ দাও 16, 40 থেকে 16 বাদ দিলে তাহলে বিলম্বিত বিজ্ঞাপন হচ্ছে 24,000। সো এই 24,000 টাকা কোথায় যাবে? ভুয়া সম্পত্তিতে। আর এই অবলোপন 16,000 টাকা কোথায় যাবে? পরিচালন ব্যয়। তো আমাদের এই দুইটার কোনোটাই নির্ণয় করতে বলেনি, অর্থাৎ সম্পত্তিও নির্ণয় করতে বলেনি, পরিচালন ব্যয় আমাদের লাগবে না। ওকে, তাহলে বিজ্ঞাপন আমাদের অঙ্ক শেষ। এবার সমন্বয়গুলো ভালোভাবে চেক করতে হবে। সমাপনী মজুত পণ্য বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ে যাবে। সো সমাপনী মজুত পণ্য কত? 26,500। এখান থেকে আবার 1500 টাকা বাদ দিতে হবে। তাহলে 26,500 এর মধ্যে সাপ্লাইজ আছে কত? 1,500। তাহলে কত টাকা হবে? সমাপনী মজুত হবে 25,000। তাহলে অ্যাকচুয়ালি সমাপনী মজুত পণ্য কত? 25,000। তাহলে সমাপনী মজুত মাইনাস সমাপনী মজুত হচ্ছে 26,500 মাইনাস 1,500, সাপ্লাইটা বাদ দিলে তাহলে কত হবে? 25,000। তাহলে সমাপনী মজুত পণ্য বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় বের হবে। এখন আমাদের যেহেতু আর কোনো সমন্বয়ের কোনো কাজ আছে কিনা দেখি। অব্যবহৃত সাপ্লাই আর একবার চলতি সম্পত্তি যাবে, চলতি সম্পত্তি নির্ণয় করতে বলেনি, দ্যাটস ওয়াই এটার কাজ নাই। বিজ্ঞাপনের কাজ, বিজ্ঞাপন হচ্ছে পরিচালন ব্যয়, সেটা নির্ণয় করতে বলে নাই, যাবে না। বিলম্বিত বিজ্ঞাপন হচ্ছে ভুয়া সম্পত্তি, সেটাও নির্ণয় করতে বলেনি, যাবে না। মালিক কর্তৃক এত টাকা পণ্য উত্তোলন, হ্যাঁ উত্তোলনের সাথে আমরা যোগ করেছি 5,000 টাকা, এবং ক্রয় থেকে বিয়োগ করেছি, হ্যাঁ ক্রয় থেকে 5,000 টাকা বিয়োগ করেছি। মজুরি 3,500 টাকা বকে আছে, মজুরির সাথে একবার যোগ করেছি এবং চলতি দায় লিখেছি। তাহলে আমাদের অল কাজ ওকে, সব কাজ শেষ। যদি সব কাজ শেষ হয় তাহলে আমরা যেটা করব, প্রারম্ভিক মজুদ, নিট ক্রয়, অন্যান্য সব খরচ, তাহলে এটা যোগ করলে হবে টোটাল বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় 20, 40, 1,69,500 যোগ 40,
2,09,500 কত 500, 2,09,500 একটু পানি খাই। আমরা একটু যোগ করে দিই। আচ্ছা, যেহেতু আজান দিয়েছে একটু স্টপ রাখি। ওকে, আমাদের হচ্ছে 2,09,500 প্রারম্ভিক মজুদের সাথে বিক্রয়যোগ্য কৃত পণ্যের ব্যয় যোগ করলে এটাকে আমরা বলি বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় 2,09,500 বিক্রয়যোগ্য থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে বিক্রয়যোগ্য থেকে সমাপনী মজুদ পণ্য 25,000 টাকা বাদ দিলে 1,84,000 টাকা, 1,84,500 হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। সো 1,84,000 এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, আর এটা হচ্ছে কি বিক্রয়। তো বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট লাভ হবে কত টাকা? 2,80,000 95,500 টাকা। 95,500 টাকা হচ্ছে আমাদের মোট লাভ। সো মোট লাভ জায়গা নাই, তাই নিচে লিখলাম। সো মোট লাভ হচ্ছে 95,500 টাকা। বিক্রয় এত টাকা, আর বিক্রিত পণ্যের ব্যয় 1,94,500। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে কি হবে? মোট লাভ। সো এটা হচ্ছে দায় ও মালিকানা সত্ত্ব। চলতি দায়গুলো যোগ করি। 20, 19, 39 যোগ 9,500 যোগ 3,500, 52,000। তো টোটাল চলতি দায় হচ্ছে 52,000 এবং দায় হচ্ছে 30। তাহলে এটা হলো চলতি দায়, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, আর এটা হচ্ছে মালিকানা সত্ত্ব বের হবে। 1,72,000 থেকে 25,000 বাদ দিতে হবে। 1,72,000 3 মাইনাস 25, তাহলে 1,47,000। 1,47,000। সো এই দুইটা মিলে হচ্ছে মোট দায়, আর এটা হচ্ছে মালিকানা সত্ত্ব। তাহলে টোটাল মোট দায় ও মালিকানা সত্ত্ব, মোট দায় ও মালিকানা সত্ত্ব তিনটা যোগ করলে যোগ 2,29,000 টাকা। আমাদের গয়ের উত্তর 2,29,000 টাকা। তাহলে 2,29,000 টাকা হচ্ছে মোট দায় ও মালিকানা সত্ত্ব। থ্যাংক ইউ ভেরি মাচ। সকলে ভালো থাকবা এবং সুস্থ থাকবা। সকলের প্রতি অনেক অনেক শুভকামনা থাকলো। সামনে এইচএসসি 26, এইচএসসি 27, 26-এর বোর্ড পরীক্ষা, 27-এর হচ্ছে সামনে কলেজের টেস্ট পরীক্ষা। উভয়ের জন্য তোমাদের জন্য শুভকামনা থাকলো। ইনশাল্লাহ ধারাবাহিকভাবে অনলি 10টা সিকিউ করে যাও আমার সাথে। আর্থিক বিবরণী নিয়ে বিন্দুমাত্র তোমার কোনো দুশ্চিন্তা থাকবে না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।